হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এসেছি ছায়ানগরের আবাসন গল্পের অন্তিম পর্ব, পর্ব ৯, সাসপেন্সে ভরা পুরো গল্পের সিকোয়েন্স এই লাস্ট পর্বে আমি দিয়েছি। তো যদি আগের পর্বগুলো আমার না দেখে থাকো তাহলে এটা হয়তো বুঝতে অসুবিধা হবে। তো আগের পর্বগুলো যদি দেখে নাও তাহলে এটা বুঝতে অসুবিধা হবে। আর একটা কথা হচ্ছে, আমি ভেবেছিলাম যে আমি উইকে ফ্রাইডে অ্যান্ড সানডে ভিডিও আপলোড করব, কিন্তু আমার এই ডিসিশনটা একটুখানি চেঞ্জ করেছি। এখন থেকে আমি ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে এই 3 দিনই ভিডিও আপলোড করব। তো সবাই পাশে থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন প্রেস করে নিও, যাতে সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে যায়। তাহলে আর বেশি কথা বলছি না, ভিডিও শুরু করছি, গল্প শুরু করছি। কারণ এটা যেহেতু শেষ পর্ব, এই পর্বটা একটু বড়, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরোটা শুনো। থ্যাংক ইউ। অখিল বড়ালের কপালে ভাঁজ পড়ে। অধৈর্য হয়ে তিনি চিৎকার করে ওঠেন, এসব হচ্ছেটা কি? ছেলেটা আমার পারমিশন নেবার প্রয়োজন পর্যন্ত মনে করলো না। এখন ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে এসপি সাহেবকে আমি কি কৈফিয়ত দেব? সার্ভিস রিভলভারটা পর্যন্ত সঙ্গে করে নিয়ে গেছে। আজ 3 দিন হলো অতনু গায়েব। প্রথম 2 দিন ভেবেছিলেন শরীর খারাপ, কিন্তু তৃতীয় দিনের মাথায় অতনুর মায়ের ফোন এলো তার মোবাইলে। ছেলে 2 দিন বাড়ি ফেরেনি। কোথাও কি ইমার্জেন্সি ডিউটিতে পাঠানো হয়েছে তাকে? না বলে তো কোথাও যায় না। মাথায় হাত অখিল বাবু, তিনি কিছুই জানেন না। বলতেই অতনুর বিধবা মা আর দিদি ছুটে এসেছিল থানায়। অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে তাদের বাড়ি পাঠিয়েছেন। জানিয়েছেন তিনি নিজে খোঁজ নিচ্ছেন, ভয়ের কিচ্ছু নেই। বললেন বটে, তবে তিনি নিজেও শঙ্কিত যে ভাবে দিনের পর দিন রহস্যজনকভাবে লোকজন গায়েব হয়ে যাচ্ছে, সেখানে অতনুকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো? ছেলেটা অত্যন্ত ডেসপারেট। ওই অন্তর্ধান রহস্য সমাধান করতে একাই স্পটে চলে যায়নি তো? সর্বনাশ! শিউরে ওঠেন অখিল বড়াল। আজ সকালেই জানতে পারলেন তার অনুমান সঠিক। হোমগার্ড রমেশের সঙ্গে অতনুর বেশ খাতির। থানার সামনে চায়ের দোকানে অবসর সময়ে বসে দুজনে আড্ডা দিতে দেখেছেন অখিলবাবু। রমেশকে এক ধমক দিতেই সে গড়গড় করে বলে দিল, অতনু স্যার একা একাই ট্রেন ধরে ওই স্পটে চলে গেছেন। বড়বাবু জানতে পারলে রাগারাগি করবেন বলে কাউকে জানাতে বারণ করেছেন। ট্রেনে যেতে যেতে বেশ কয়েকবার ফোন করে রমেশকে যাত্রাপথের বর্ণনাও দিয়েছে। জানিয়েছিল ট্রেন ছুটে চলেছে মনোরম এক পথ ছুঁয়ে। প্রকৃতি যেন এখানে শিল্পীর তুলিতে আঁকা। দুধারে অজস্র গাছপালার বুক চিরে ট্রেনটা ছুটে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাটায় পৌঁছে যাবে। সব দেখে শুনে স্থানীয় মানুষদের জিজ্ঞাসাবাদ করে কাল সকালেই ফেরার ট্রেন ধরবে সে। চিন্তার কিচ্ছু নেই। কথা বলতে বলতেই রমেশ টের পেয়েছিল সেতুর উপর দিয়ে ট্রেন ছুটে গেলে যে আওয়াজটা হয় সেটা হচ্ছে। তারপর ফোনের লাইন কেটে গিয়েছিল। রমেশ রিং ব্যাক করেও আর ধরতে পারেনি অতনুকে। সবকিছু শুনতে শুনতে অখিল বড়ালের চোয়াল শক্ত হয়ে উঠেছিল। লোকাল থানার সঙ্গে এই কদিন যোগাযোগ করেও লাভ হয়নি। তারা দায়িত্ব এড়িয়ে গিয়েছিল। লাশ যখন পাওয়া যায়নি তাদের এরিয়াতে তারা কেনই বা মাথা ঘামাবে? অখিল বড়াল আর দেরি করেন না, এসপি সাহেবকে সব জানান। প্রথমেই অতনুর দায়িত্ব জ্ঞানহীনতার দায় তার উপর চাপিয়ে দিয়ে এক চোট চিৎকার করে নিলেন এসপি সাহেব। তারপর ইমিডিয়েট অ্যাকশন নিতে বললেন। অখিল বড়াল বাছা বাছা তরুণ অফিসারদের নিয়ে জরুরি মিটিংয়ে বসলেন। এসপির নির্দেশে স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন অফিসারও এগিয়ে এলেন। ঠিক হলো আগামীকাল খুব ভোরের ট্রেনে তারা রওনা দেবেন। ওই স্পটের কাছাকাছি স্টেশনে নেমে যাবেন, সেখানে গাড়ি রেডি থাকবে। ওপাশে অনামিকা মুখ ভার করে আকাশের দিকে তাকিয়েছিল। কখন যে দেবযানী এসে দাঁড়িয়েছে টের পাইনি। অনামিকার এই একলা পৃথিবীতে দম আটকে আসছে। সবাই নিজের নিজের কাছের মানুষদের নিয়ে ব্যস্ত। আহ্নিক তার লেখার দুনিয়া নিয়ে বুধ হয়ে থাকে। অনামিকার মতো ঝলসে ওঠা বিদ্যুৎ রমণীর দিকে চোখ তুলে তাকায় না।
নানান বাহানায় অনামিকা খোলা দরজা দিয়ে ঢুকে পড়ে আহান্নিকের লেখার টেবিলের সামনে। সেখানে এসে দাঁড়ায়। সে দেখেও না, না দেখার ভান করে। কিন্তু পায়েসের বাটি হাতে দেবযানী এসে দাঁড়ালে সে আমূল কেঁপে ওঠে। দেবযানীর অতি স্বাভাবিক সৌন্দর্যেও আহান্নিকের চোখে ধ্রুব তারা জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ফুলদানি থেকে সব থেকে রঙিন ফুলটা তুলে নেয় দেবযানীর খোঁপায় পরিয়ে দেওয়ার জন্য। অনামিকা খোলা জানালার সামনে থেকে সরে আসে। দেবযানীর কথায় চমকে ওঠে। এত ব্যথা জমিয়েছে কোন চোখের মধ্যে? এত ব্যথা জমিয়েছে কেন এত চোখের মধ্যে? ভিকির জন্য মন খারাপ? না, ভিকি তো মুহূর্ত জমাই না আমি। তাহলে মিস্টার সিংঘানিয়ার কথা মনে পড়ছে বুঝি? ঘৃণায় চোখ মুখ কুঁচকে যায় অনামিকার। চোখের মনি দুটি অস্বাভাবিক হয়ে ওঠে, যেন এখনই ফেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়বে। দেবযানী তা দেখে বলে, শান্ত হও, তুমি যা চাইছো পেয়ে যাবে, মাত্র কটা দিন অপেক্ষা করো। চমকে ওঠে অনামিকা। তাহলে কি আহ্নিক ধরা দেবে তার বাহু ডোরে? দেবযানী সব পারে, স্বপ্নের মধ্যে ঢুকে যেতে পারে, মনের মধ্যে বাসা বাঁধতে পারে। এই আশ্চর্য দুনিয়ার মালকিন সে। যেন এই দুনিয়াতে প্রভুত্ব করার জন্যই তার সৃষ্টি হয়েছে। অনামিকার দু চোখের অস্থিরতা দূর হয়ে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে, অনেকটা সাঁঝ বাতির নরম আলোর মতো। দেবযানীর ঠোঁটের কোণে ফুটে ওঠে এক দুর্বোধ্য হাসি। মেয়ে, যা ভাবছো তা নয়। আহান্নিককে তুমি পাবে না। আহান্নিককে পেতে গেলে আরেকটা দুনিয়া পর্যন্ত তোমায় হেঁটে যেতে হবে। সে এই দুনিয়ায় শুধু আমার, অন্য দুনিয়ায় অদিতির। এই দুই দুনিয়া ছেড়ে আরেকটা দুনিয়া তোমাকে বানিয়ে নিতে হবে, যেখানে তুমি প্রভুত্ব করবে নিজের ইচ্ছে মতো, এই আমার মতো। ঠা ঠা করে হেসে ওঠে এই অতিপ্রাকৃত নারী। তার চোখের মনি ফেটে ফেটে যায়। সেখান থেকে নেমে আসে রক্ত নদী। সেই লাল নদী এগিয়ে যায় কুয়াশায় ঘেরা সেই উপত্যকা ছাড়িয়ে বাইরের কোলাহলের দিকে। অতনু এক মনে হাঁটতে হাঁটতে কখন যে ভ্যালির আউটস্কার্টে চলে এসেছে টের পায়নি। ঘোর ভাঙে আশ্চর্য সুন্দর একটা গন্ধতে। ঠিক সেই সময় তার মাথার উপর ওঠে রূপোর থালার মতো ঝকঝকে একটা চাঁদ। দুদিকের বড় বড় গাছ দুলে ওঠে, যেন মাথা ঝাঁকিয়ে তাকে অভিবাদন জানাচ্ছে। এক আশ্চর্য দুনিয়ায় অতনু পা বাড়িয়ে দেয়। রক্ত নদী এগিয়ে আসে তার পায়ের কাছে। অতনু দেখে লাল মোরামের রাস্তা তার জন্য অপেক্ষা করছে। অতনু ঢুকে গেল ক্রমশ এক ভুল ভুলাইয়াতে। সেই মুহূর্তেই একরাশ কুয়াশা এসে ঢেকে দিল তার পেছনের পথ। বহির্বিশ্বের সঙ্গে অতনুর শেষ যোগাযোগটুকুও হারিয়ে গেল। মন্ত্রমুগ্ধের মতো অতনু এগিয়ে চলল। দূরে ছায়া ছায়া সুসজ্জিত ঘরবাড়ি চোখে পড়তে লাগলো। অদ্ভুত শান্ত এক জায়গা। সন্ধ্যাবেলায় এই সময় ঘরে ঘরে বেজে ওঠার কথা মঙ্গল শঙ্খ, জ্বলে ওঠার কথা সাঁঝবাতি। এ যেন অন্য ভুবন। গা শিরশির করা হাওয়ার সঙ্গে ভেসে আসছে মাতাল করা সৌরভ। ফুসফুস ভরে যত টেনে নিচ্ছে সেই সুগন্ধি বাতাস, অতনুর মাথা ঝিমঝিম করে উঠছে ততই। হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সরোবরের কাছে। ঘাস জমিতে শুয়ে পড়ে চোখ বন্ধ করে। দেবযানী এতক্ষণ টিলার উপর থেকে সব কিছু লক্ষ্য করছিল। আরেকজন এইরকম করে একে একে নতুন সদস্যতে ভরে উঠবে তার সাম্রাজ্য। ক্রূর হাসিতে তার কোমল মুখটা ভরে ওঠে। সুদীপ দেখে দেবযানীর চোখে নীল আগুন, যেন পুড়িয়ে ছারখার করে দেবে সবকিছু। সুদীপের ভালো লাগে না এত আক্রোশ। কেন একে একে ওদের এখানে টেনে আনছো? দেবযানী উত্তর দেয় না। মাতাল বাতাসে পতাকার মতো উঠতে থাকে তার আঁচল। তার কুয়াশার শরীরে জ্বলে ওঠে নীল আগুন। এ আগুন বড় সর্বনাশা। সুদীপ মুখ ঘুরিয়ে চলে যায়। সে এই দেবযানীকে সহ্য করতে পারে না।
এর থেকে আগের দেবযানী ভালো ছিল। পুরুষ দেখলেই গলে যাওয়া, ফাঁকা ফ্ল্যাটে ডেকে ছোঁয়াছুঁয়ি খেলা, তবু সে দেবযানীর মনটা শুধুই সুদীপের জন্যই তোলা ছিল। কিন্তু এই ছায়া ছায়া কুয়াশা দিয়ে গড়া দেবযানী ক্রমশ দুর্বোধ্য হয়ে উঠছে। অনামিকা এগিয়ে যায় ঘুমন্ত ছেলেটির কাছে। আহা বেচারা, পথ ভুলে কোথায় চলে এসেছে নিজেই জানে না। হাঁটু মুড়ে বসে অতনুর পাশে, কপালে আঙুল ছোঁয়ায়। অতনুর ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে এক ছায়া ছায়া নারী মূর্তি, অবয়ব যেন কুয়াশা দিয়ে ভরা। ভালো করে তাকিয়ে দেখতেই চিনতে পেরে গেল। এই মুখ কত কাল ধরে টিভির পর্দায় আর নিউজ পেপারে দেখেছে। বিখ্যাত শিল্পপতির সুন্দরী বউ অনামিকা সিংহানিয়া। এর জন্যই তো এত কাঠখড় পুড়িয়ে এত দূরে আসা। সত্যি বলতে কি, একের পর এক মানুষগুলো হারিয়ে যাওয়ার ঘটনাটা নিয়ে যতটা মাথা ঘামিয়েছিল, অনামিকার উধাও হয়ে যাওয়াটা বেশি অস্থির করেছিল তাকে। মেয়েটার যৌন আবেদন অতনুর মনে আগুন ধরিয়ে দিয়েছিল। যখন অনামিকা সিংহানিয়ার এক পাটি লাল টুকটুকে হাই হিল পাওয়া গেল, অতনু আর নিজেকে সামলাতে পারেনি, মরিয়া হয়ে ছুটে এসেছিল। এখন বুঝতে পারছে তার এই যাত্রা বৃথা যায়নি। দেবযানী ছায়ায় মিশে দাঁড়ায়, গাছের আড়াল থেকে উঁকি মারে, চোখে ঝিলিক দেয় কৌতুক। কি পছন্দ হয়, ভিকির থেকে কম না। পেটানো স্বাস্থ্য, লম্বা চেহারা, রোদে পোড়া তামাটে ত্বক, মাথা ভর্তি কোঁকড়ানো চুল আর অদ্ভুত সারল্য মাখা দুটি চোখ। তোমার জন্য দেবদূত নামিয়ে এনেছি স্বর্গ থেকে, অনামিকা বলে। আমি তো দেবতা চাইনি, রক্ত মাংসের মানুষ চেয়েছি, একটা নিটোল সংসার চেয়েছি, বেঁধে রেধে বেড়ে কাজে অকাজে জীবন কাটাতে চেয়েছি। এই তো তোমার সঙ্গী, কি অপূর্ব, চেয়ে দেখো একবার। আহান্নিকের মতো মাথা জোড়া টাক নেই, নোয়াপাতি ভুঁড়ি নেই। অনামিকা হাসে, বড় কষ্টের সে হাসি। একজন ভালোবাসার মানুষের জন্য আলোকবর্ষ ধরে ঘুরে মরছে সে। তার একাকিত্বের শরীর হতে কেউ হয়তো জন্মায়নি। অতনু দেখে অনামিকা সিংহানিয়া অন্ধকারের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। মস্তিষ্ক বিকৃতির লক্ষণ কি? তাই ফিরে যেতে পারেনি ঠিকানা চিনে। সে টের পায় এই বাতাসে ভেসে বেড়াচ্ছে অদ্ভুত কিছু একটা। এখানে পা দেওয়া মাত্র তার সারা শরীর অবশ হয়ে আসছে, মাথাটা কেমন হালকা হয়ে আসছে। সুগন্ধি বাতাসে যেন বিষ মিশে আছে। এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। হ্যাচকা টানে সে অনামিকাকে টেনে তোলে। ঘটনার আকস্মিকতায় টাল সামলাতে পারে না অনামিকা। অতনুর বুকের ওপর আঁচড়ে পড়ে, নাক দিয়ে টেনে নেয় ওর শরীরে লেগে থাকা ঘামের গন্ধ। অনামিকা অন্য জীবনের গন্ধ পায়। অনামিকার ছোঁয়ায় অতনু একটু একটু করে বিবশ হতে থাকে, তবু ঘুরে দাঁড়ায়। হাত ধরে ছুটতে শুরু করার আগে বলে, আপনার জন্য সবাই কত চিন্তায় আছে জানেন, আর আপনি এখানে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন। কুইক চলুন আমার সঙ্গে, আর এক মুহূর্ত দেরি করবেন না। এখানে বাতাসে উড়ে বেড়াচ্ছে মারণ বীজ। অনামিকা হাত ছাড়িয়ে নেয়। বলতে ইচ্ছে করে, মূর্খ ছেলে, তুমি কি জানো তোমাকে এখানেই থেকে যেতে হবে আজীবন? দেবযানীর ইচ্ছায়, আমার জন্য। এইসব কিছুই না বলে নরম চোখে সে বলে, কোথায় যাব আমি? আমার কোথাও যাওয়ার জায়গা নেই যে। আপনাদের বিখ্যাত সিংহানিয়ার দম দেওয়া পুতুল হতে আমি আর যাব না। কত বয়স হবে অনামিকার? 33, 36? তার থেকে 5-6 বছরের বড় হবেই। সে যদি অনামিকার হাত ধরে মায়ের কাছে গিয়ে দাঁড়ায়, মা কি ফিরিয়ে দেবে? এই বিষণ্ণ চোখের মেয়েটিকে যে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। জীবনে প্রথমবার কোনো নারীকে দেখে তার সর্বস্ব ভেঙে চুরে গলে পড়ছে। কেন এমন করে? সে এবার কঠিন স্বরে বলে, আমার সঙ্গে চলুন, আমার বাড়িতে সসম্মানে জায়গা দেব।
অনামিকা দেখে ছেলেটির কপাল থেকে গড়িয়ে নামছে নীলাভ তরল। নাক, ঠোঁট, গলা ছুঁয়ে সেই তরল নিম্নাঙ্গের দিকে ধাবমান। নীলাভ তরল অতনুর সারা শরীরে নীল নরম একটা আলো জ্বালিয়ে দিয়েছে। অনামিকা টের পাচ্ছে অতনুর মনে জন্ম হচ্ছে পূর্ব রাগের। সে এগিয়ে যায় অতনুর একদম কাছে, তার সুগন্ধি আঁচল ঝাপটা মারে ওর মুখে। অতনু আরো বিবশ হয়ে যায়। অনামিকা জড়িয়ে ধরে অতনুকে। দুই বাহুর ঘেরাটোপে অতনু টের পায় তার দেহটা ভেঙে চলে যাচ্ছে। সেখানে কুয়াশা জমাট বেঁধে তৈরি হচ্ছে নতুন অতনু। তরুণ অফিসারদের দিকে তাকিয়ে অখিল বড়াল বলে ওঠেন, দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে এত মশগুল হবার কিচ্ছু নেই। আমরা এখানে প্রমোদ ভ্রমণে আসিনি, খুব গুরুত্বপূর্ণ একটা মিশনে এসেছি। অতএব চোখ কান খোলা রাখতে হবে, খুব সাবধান। অফিসারদের নিজেদের মধ্যে চোখাচোখি হয়ে গেল। কেউ কেউ মুখ টিপে হাসল। একজন কান বাঁচিয়ে বলল, বেরসিক বুড়ো। অখিল বড়াল দেখলেন নির্দিষ্ট স্টেশনে ট্রেন ঢুকছে। ছোট্ট স্টেশন। পাউরুটি, ঘুগনি আর চা খেয়ে তাদের জন্য রাখা দুটি গাড়িতে দু দলে ভাগ হয়ে উঠে পড়লেন। প্রত্যেকেই সশস্ত্র। যে কোনো বিপদের মোকাবিলা করতে তারা প্রস্তুত। পাহাড়ের পাকদণ্ডি বেয়ে গাড়ি দুটি চলতে শুরু করলো। অতনু এই দুদিনেই অনামিকার সঙ্গে যৌথ জীবনে অভ্যস্ত হয়ে গেছে। মেয়েটার বুকে টলটল করে ভালোবাসা। অনামিকাও ভাবে দেবযানীর নির্বাচন ঠিক। আগামী পূর্ণ চাঁদের রাতে 4 হাত এক করে দেবার ব্যবস্থা করে দেবে দেবযানী। এসব শুনে লজ্জায় মুখ নামিয়ে নেয় অনামিকা। সকাল থেকেই আজ ছায়া ছায়া বাড়িঘরে চরম ব্যস্ততা। ধুয়ে মুছে সব সাফ করা হচ্ছে। এতদিন যে ঘরগুলি থেকে শুধু মোমের আলোর কাঁপা কাঁপা শিখা দেখা যেত, কারা থাকে কি করে জানা যেত না, আজ তারাও দেবযানীর নির্দেশে সমস্ত বন্ধ জানালা খুলে দরজা খুলে দিয়েছে। তাদের দেখা যায় না, শুধুই অনুভব করা যায় তাদের দীর্ঘ নিঃশ্বাস। কায়াহীন এক জীবনের দাসত্বের শৃঙ্খলে বন্দী তারা। কবে ঘুঁচবে তাদের বন্দিত্ব, সেই প্রতীক্ষা করে যায় তারা। ঝকঝকে রূপোর রেকাবি ভরে সুগন্ধি ফুল সাজায় দেবযানী আর অনামিকা। পাশে রাখে চন্দনের ছোট বাটি। সন্ধে নামতেই জেলে দেয় ঘিয়ের প্রদীপ। তারপর সারিবদ্ধভাবে উপত্যকার প্রান্ত সীমানায় গিয়ে দাঁড়ায়। অপেক্ষা করে নতুন অতিথির। মাতাল বাতাস এলোমেলো বয়ে যায়। ওরা চোখ বড় বড় করে দেখে অন্ধকার চিরে ছুটে আসছে হেডলাইটের আলো। অখিল বড়াল সহ একে একে সবাই লাফিয়ে নামে। তারপর তাদের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তাক করে এগিয়ে আসতে থাকে। অতনু চিৎকার করে বাধা দিতে যায় তার বসকে, কিন্তু তার ঠোঁট জোড়া শব্দহীন হয়ে নড়ে চড়ে ওঠে শুধু। অখিল বড়ালের কানে যায় না সতর্ক বাণী। তিনি এগিয়ে আসেন বীর দর্পে। দেবযানী দেখে তার সাধের সাম্রাজ্য তছনছ করে দিতে এগিয়ে আসছে একদল বর্বর মানুষ, যারা নাকি সভ্যতার বড়াই করে। জ্বলে ওঠে তার চোখের মণি। অদৃশ্য বাতাসকে বলল, বিবশ করে দাও ওদের। ফুলেদের হুকুম দিল, উড়িয়ে দাও বিষ রেণু। অখিল বড়াল সহ প্রত্যেকে দেখলো কোনো পূর্বাভাস ছাড়াই ঝড় উঠল। সেই ঝড়ে ছিটকে পড়লো তাদের আগ্নেয়াস্ত্র। তারাও এখানে ওখানে আছড়ে পড়ল। এক সময় তারা দেখে তাদের তফাতে দাঁড়িয়ে আছে কিছু ছায়া ছায়া অবয়ব। তারা উঠে দাঁড়ায়। মেঘ সরে গিয়ে চাঁদ প্রকট হয়। চাঁদের আলোয় দেখে তাদের ঘিরে দাঁড়িয়ে থাকা ছায়া ছায়া কুয়াশার শরীর জমাট বাঁধছে। সার সার কঙ্কাল এগিয়ে আসছে। তাদের হাতের রেকাবিতে ফুল, চন্দন আর প্রদীপ শিখা। একটা অন্য ভুবনে তাদের আপ্যায়ন করে নিয়ে যাবার জন্য ওরা প্রস্তুত। সব ভয়ে পিছিয়ে যেতে যেতে অখিল বড়ালের পুরো টিম এক সময় ঢুকে পড়ল ছায়ানগরের আবাসনে।
তো আমার এই ছায়ানগরের আবাসন গল্পের লাস্ট পর্ব এখানেই শেষ করলাম। তো পুরো গল্পটা আমি পর্ব করে আপলোড করেছি। যারা এখনই এই পর্বটা দেখছো তারা প্লিজ আমার আগের পর্বগুলো শুনে এসো, তাহলে এই পর্বটা বুঝতে খুবই সুবিধা হবে। তো অবশ্যই কমেন্টে জানিও আমাকে যে এই ছায়ানগরের আবাসন গল্পটি তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করতে পারো। আরও এই ধরনের গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, বেল আইকন প্রেস করে নিও যাতে সবার ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে Friday. So stay tuned and subscribe my channel. Thanks for watching. Bye.